আসসালামু আলাইকুম। বিজনেস টক উইথ মেহেদি মাহবুব প্রোগ্রামে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেটা অর্থনৈতিক, ব্যবসায়িক গুরুত্ব রয়েছে এবং তার ইম্প্যাক্ট নিয়ে সহজবোধ্য ভাষায় আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা সরাসরি দৃষ্টিতে সেটা মনে হবে যেটি মোর রাজনৈতিক অথবা সামাজিক, কিন্তু আমরা আমাদের মত করে আমরা সেটাকে ইকোনমিক অ্যান্ড বিজনেস পার্সপেক্টিভে সেটার মূল্যায়ন করার আমরা চেষ্টা করব। আজকের বিষয়টি হচ্ছে অত্যন্ত সারা দেশে বিদেশে বাংলাদেশ নিয়ে যারা আলোচনা হচ্ছে, সর্বত্র নিয়ে আলোচনা হচ্ছে, এই সংখ্যালঘু নির্যাতন এর ফলশ্রুতিতে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের যে সম্পর্কে দোটানা এবং সারা বিশ্বে আমাদের বাংলাদেশকে যে একটা কালিমা লেপনের যে চেষ্টা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের এই অ্যানালিসিস বা এই অনুষ্ঠানে আমরা শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলবো না, আমরা নির্বহ এবং ইম্পার্শিয়ালি বিজনেস বা ইকোনমিতে কী ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এতে কেউ কেউ হয়তো বা খুশি হবেন, অনেকেই হয়তো বা অখুশি হবেন, কারণ যার যার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিই। তা আমরা চেষ্টা করব রাজনীতিকে রাজনীতি জায়গায় রেখে অর্থনৈতিক এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। কিন্তু তার আগে আসুন আমরা দেখি যে কি হচ্ছে। এটা আমরা সমস্ত মিডিয়াতে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সবাই সোশ্যাল মিডিয়াতেও ঝড় তুলেছে এই বিষয়ে। যেমন 5ই আগস্টের যে পরিবর্তন, যে রেজিম চেঞ্জ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন, দেশ ত্যাগ করা এবং এর ফলশ্রুতিতে যে নতুন যে সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তারপর থেকে যে সমালোচনাটা ভারতীয় মিডিয়াতে খুব বেশি রকম শোনা গিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এবং সেই নির্যাতনকে নিয়ে আমরা দেখেছি যে ইন্ডিয়ান মিডিয়াতে, আনফর্চুনেটলি ইভেন অনেক ন্যাশনাল মিডিয়া যেগুলো রেসপেক্টেড মিডিয়া হাউসেও যে বিভিন্ন প্রোগ্রামে এক নাগাড়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখা হয়েছে। তার উত্তর বাংলাদেশ মিডিয়া থেকেও দেওয়া হয়েছে, সরকার থেকে তো অবশ্যই দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে, আমরা জানি যে আমরা যে দুর্গাপূজার সময় বা তার আগে পরে কিছু দুর্ঘটনা ঘটেছে, এটা আমরা অস্বীকার করার কোনো জো নেই। কিছু কিছু জায়গাতে নির্যাতন হয়েছে, সেটাও আমাদের স্বীকার করতে হবে। কিন্তু যেটি সত্যিকার হচ্ছে সেটা হলো যে সংখ্যালঘু বলে যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টাই ছিল মুখ্য। মানে আমরা যদি আরও প্রেসাইজলি বলি যে যারা হিন্দু ধর্মাবলম্বী, যে আওয়ামী লীগের যারা কর্মী বা নেতা কর্মীদেরকে বাড়িতে আক্রমণ হয়েছে, যেটা সরকার পরবর্তীতে সেটা আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন, আইনের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। কিন্তু সেই সময় কিন্তু যতটা হিন্দু বাড়িতে অ্যাটাক হয়েছে তার চেয়ে অনেক বেশি মুসলিম অপোজিশন লিডার এবং অ্যাক্টিভিস্টদের বাড়িতেও অ্যাটাক হয়েছে। কিন্তু যেটা কালার করা হয়েছে যে এটা সংখ্যালঘুদের নির্যাতন হিসাবে। এবং আমরা এর পরবর্তীতে দেখতে পেলাম যে আমেরিকা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার ব্যবসা বাণিজ্যে, সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ। সেখানকার যিনি এখন বর্তমানে নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনিও ভারতীয় ভোটারদেরকে খুশি করা হোক আর যে কারণে হোক দেওয়ালি উপলক্ষে যে টুইট করলেন, সেখানেও বাংলাদেশ বিরোধী তার একটা বক্তব্য এসছে, যেটা নিয়ে আমাদের মিডিয়া এবং সরকারের প্রেস উইং থেকে উত্তর দেওয়া হয়েছে। আমরা এখন যে ঘটনা ঘটছে যে ইসকনকে কেন্দ্র করে এবং তার চেয়ে চট্টগ্রামে যে খুব দুর্ভাগ্যজনকভাবে যে এক আইনজীবী হত্যা, সেই বিষয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে চাই না, কারণ এটা আপনারা সবাই জানেন, কম বেশি না সবাই জানেন কী হয়েছে। কিন্তু আমরা শুনতেছি এর ফলে যে ভারতের যে ভূমিকাটা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিল এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ভালো একটি জোরালো প্রতিবাদ এসছে।
এই বিষয়ে যে ভারত যে দ্বিচারিতা করছে। আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুলও কিন্তু খুব স্ট্রংলি এই ব্যাপারে রিয়্যাক্ট করেছেন, আমরা দেখেছি। দেখুন, এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে, আমরা জানি যে ভারতের পছন্দ কে এবং কোন পার্টি কাদেরকে সাপোর্ট ভারত করছে সেটা আমরা কিন্তু জানি। কিন্তু আমাদের যেটা জানা উচিত যে এর ফলে আমাদের জন্য কিন্তু একটা হুমকি হয়ে যাচ্ছে। দেখুন, ভারত থেকে রাজনৈতিকভাবে আপনি একটি পজিশন আপনি নিতেই পারেন, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং আমাদের যে নীতি সেটাকে অবশ্যই স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসাবে তার সিদ্ধান্ত সে নেবে। কিন্তু আমরা যেটা কিছুটা চিন্তিত হচ্ছি যে এর ফলে যে ভারত বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য হচ্ছিল, এটা কিন্তু অস্বীকার করে। ভারত আমাদের প্রতিবেশী, বিশাল, প্রায় 3 দিক জুড়েই ভারত বাংলাদেশের। সো ভারতের যে সঙ্গে যে আমাদের যে ব্যবসা বাণিজ্য সেখানে কিন্তু সমস্যা হচ্ছে। এর ফলে অবশ্যই ভারতেরও লস হচ্ছে, কারণ বাংলাদেশ তাদের একটা আমরা জানি যে বাংলাদেশ ভারত যে বাণিজ্য সেটা খুব বেশি করে ভারতের পক্ষে। বাংলাদেশের চেয়ে প্রায় 10 গুণেরও বেশি ভারত বাংলাদেশকে রপ্তানি করে, কিন্তু বাংলাদেশেও রপ্তানি হচ্ছে। আমরা যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছি, বাট বেআইনিভাবে যে চোরাচালানির মাধ্যমেও কিন্তু ব্ল্যাক মার্কেটেও কিন্তু প্রচুর ব্যবসা চোরাচালানি হচ্ছিল। অর্থনৈতিকভাবে তার মানে বলা যায় ভারত বাংলাদেশের মধ্যে এক যে ব্যবসা বাণিজ্যের যে পজিশন সেটাকে অস্বীকার করা যাবে না। আমাদের ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল একটা বড় অংশ, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, টেক্সটাইলের ভারত থেকে আসে। এখন আপনি বলতে পারেন তো এটা ভারতের রপ্তানি আমাদের কমে যাচ্ছে, ভারতের লস হচ্ছে, কথা সত্যি, কিন্তু বাংলাদেশেও লস হচ্ছে। বাংলাদেশ কিন্তু এই র মেটেরিয়াল কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পও কিন্তু চলছিল। এখন বাংলাদেশ অল্টারনেটিভ সোর্স থেকে আনছে, সেখানে দেখতে হবে সেটা লিড টাইম এবং সেটা খরচ কত। সেখানে কিন্তু অনেক সময় আমাদের পক্ষে এটা আসছে না, আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে আসছে না। সুতরাং প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক দোটানা বা নরম গরম সম্পর্ক থাকে, কিন্তু তার ফলে যে ব্যবসা বাণিজ্য সেটা যদি স্লথ হয়ে যায়, সে দুই পক্ষের জন্যই ক্ষতিকর। আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমরা জানি যে আমেরিকার ভিয়েতনামে কিন্তু যুদ্ধ করেছে, এবং অজস্র ভিয়েতনামি জনসাধারণ শুধু মারা গেছে তা না, অসংখ্য আমেরিকান সোলজারও কিন্তু ভিয়েতনামের মাটিতে মারা গেছে, এবং প্রচুর আমেরিকান সোলজারের ডেড বডি পাওয়া যায়নি যেটা ভিয়েতনামে আছে, মিসিং ইন অ্যাকশন। কিন্তু তারপরও কিন্তু ভিয়েতনাম আমেরিকার মধ্যে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আপনি যদি দেখেন, দেখবেন যে তাদের মধ্যে কিন্তু দিনকে দিন বেড়েছে। আজকে ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের চেয়ে বেশি আমেরিকাতে গার্মেন্টস এক্সপোর্ট করে, এবং ভিয়েতনাম যে আজকে আমাদের বিশালতম প্রতিদ্বন্দ্বী হয়েছে, এটা কিন্তু প্রধান শক্তি হচ্ছে যে আমেরিকার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্কটা তারা পজিটিভ লেগেছে। পলিটিক্যালি তাদের মধ্যে যে দোটানা ছিল বা আছে, ঐতিহাসিক এটা সত্য, এটা অস্বীকার করা যাবে না। ভারতের সাথে যে আমাদের সমস্যাগুলো, এটা ঐতিহাসিকভাবে সত্যি। আমি এই বিষয়ে আমরা কোনো আলোচনা করার কোনো প্রয়োজন দেখি না, কারণ আমরা জানি যে ভারতের সাথে আমাদের যে দোটানাগুলো এবং সম্পর্কের কোথায় সমস্যা হয়েছে। কিন্তু আমরা যেটাকে গুরুত্ব দিতে চাচ্ছি, এর ফলে ব্যবসা বাণিজ্যের জন্য হয় না। যেভাবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সম্পর্কের ব্যাঘাত হতে দুই দেশের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য সেভাবে হচ্ছে, তারপর কিন্তু হচ্ছে। দেখুন, আমরা এটাও সমালোচনা করি যে এই বিগত সরকারি সময় পাকিস্তানের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক যে একদম অনেক নিচু পর্যায়ে চলে এসেছিল, এটাকে কিন্তু আমরা সাপোর্ট করি না। তার মানে এই না যে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান যে অন্যায় করেছিল, সেটা অবশ্যই একটা গর্হিত কাজ, এবং সেটার আমরা তীব্র নিন্দা এবং এখনও আমরা ভৎসনা জানাই। কিন্তু পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্যকে কেন আপনি বন্ধ করেছেন? এটাকে বলা হয়ে থাকে যে এটা আসলে ভারতকে সুবিধা দেওয়ার জন্যই পাকিস্তানকে সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল।
আমরা এখন এটা অ্যাপ্রিসিয়েট করি যে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে। আমরা এটাও চাই যে ভারতের সাথেও যেন আমাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য হয়, যেখানে যেখানে ব্যবসার যে মূল ধর্ম, যে প্রফিটেবিলিটি, যে দুই পক্ষ যেন উইন উইন বিজনেস করতে পারে, সেটা নিয়ে আমাদের কাজ করা উচিত। এখন আমি একটা অন্য আরেকটা প্রসঙ্গ, এই যে সংখ্যালঘু নির্যাতনের যে রাজনৈতিক এবং সামাজিক যে ঘটনা ঘটছে, এর কিন্তু কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমরা কিন্তু গ্লোবালি হতে পারি। এখন আপনি মানুন বা না মানুন, পছন্দ করুন অথবা না করুন, ভারত একটি বৃহৎ শক্তি এবং অনেক বড় এদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা। এবং আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা দেখি, যে ইউএসএতে ইন্ডিয়ান লবিজ তারা অত্যন্ত শক্তিশালী। দেখুন, এই যে প্রেসিডেন্ট ট্রাম্প এ পর্যন্ত 3 জন ইন্ডিয়ান অরিজিন আমেরিকানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অলরেডি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তুলসী গ্যাবার্ড অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ফিগার হিসাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি এসেছেন। তুলসী গ্যাবার্ড ডিরেক্টলি তার নামে হতে পারে যে উনি ইন্ডিয়ান অরিজিন, বাট তা না, তার মা হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী এবং তারা ইসকনের বড় ভক্ত, তার মা। এবং হাওয়াইতে যে ইসকন মন্দিরের সঙ্গে তারা খুব জড়িত। এবং তুলসী গ্যাবার্ডের মা তার 3 সন্তানের নামই এই ভারতীয় সংস্কৃতিকে মাথায় রেখেছেন। এখন তুলসী গ্যাবার্ড হচ্ছেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত পাওয়ারফুল একটি পজিশন নিয়েছেন। উনি পুরো ইন্টেলিজেন্সের উনি চিফ হিসাবে দায়িত্ব, প্রধান হিসাবে কাজ করবেন। রিসেন্টলি কলকাতার থেকে ইন্ডিয়ান অরিজিন জয় ভট্টাচার্য, তিনি ইন্ডিয়ান অরিজিন নাগরিক, তিনি আমেরিকান যে হেলথ এজেন্সি সেটার পরিচালক হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন। ভেরি রিসেন্টলি FBI ডিরেক্টর হিসেবে যে ক্যাশ প্যাটেলের অ্যাপয়েন্টমেন্ট, তিনিও কিন্তু তার মা বাবা গুজরাট থেকে তারা ইমিগ্রেট করেছিলেন ক্যানাডাতে, সেখান থেকে তারপর ইউএসএতে এসছেন। তো তার মানে এদের আমাদের বাংলাদেশি অরিজিন কেউ কিন্তু কংগ্রেসে অথবা সিনেটে এখন পর্যন্ত কেউ নির্বাচিত নেই। শুনতে খারাপ লাগলো, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতার নিরিখে এবং আমরা যখন আমেরিকান পলিটিক্সটা বিচার করব, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন কাকে গুরুত্ব দিবে, কার কথা শুনবে, সেটা তো বুঝতে হবে যে তাকে কীভাবে। এখন আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশ সরকার, আমাদের পররাষ্ট্র দপ্তর খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করে। এখানে মিডিয়ার বিশাল বড় ভূমিকা রয়েছে। আমরা আশা করব যে বাংলাদেশ গভর্নমেন্টের মিডিয়া প্রেস উইং, চিফ অ্যাডভাইজারের প্রেস উইং অথবা ইনফরমেশন মিনিস্ট্রি এই ব্যাপারে আরও প্রোঅ্যাক্টিভলি কাজ করবে। বাংলাদেশের এম্বাসি ইন ইউএস অলসো প্রোঅ্যাক্টিভলি কাজ করবে। তারা জানাতে হবে যে আসলে সংখ্যালঘু নির্যাতনের যে মূল যে বিষয়টি, এটাকে নিয়ে যেন কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তারা রাজনৈতিক অথবা অর্থনৈতিক স্বার্থে তারা যেন এটা বাংলাদেশের বিরুদ্ধে না নিয়ে আসতে পারে। কারণ আমরা দেখেছি যে কিছু এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিস্ট ফ্রম ইন্ডিয়া অলরেডি তারা দাবি করছে বাংলাদেশকে যেন এমবার্গো দেওয়া হয়। আমরা আশা করি না, আমরা মনে করি না যে এই ধরনের ঘটনা ঘটতে যাবে। কিন্তু দেখুন, বিজনেসে তো কিন্তু অনেক ধরনের আপনার কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ইউএস কাস্টমার্স অ্যান্ড কনজিউমার্সরা যদি বাংলাদেশকে এইভাবে কালার্ড কেউ কোনো মিডিয়ার কারণে যদি হয়ে যায়, সেটা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ক্ষতিকর হবে। তো আমরা আশা করব যে এই সরকার যেভাবে কাজ করছে, আমাদের অন্তর্বর্তী সরকার এই বিষয়ে যেভাবে ভূমিকা রাখছেন, তারা আরও অ্যাক্টিভ তারা ভূমিকা রাখবেন এবং শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে আপনার আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ কোনো সংগঠনকে পছন্দ করি না দেখে বা তার বিরুদ্ধে আমরা যাব, শুধু না, আমাদের দেশের স্বার্থ সবার আগে দেশ, এই চিন্তা করে আমরা আমাদের পজিশনটাকে ক্লিয়ার করব এবং আমরা দাবি করব। একটা দাবির ব্যাপারে আমরা অবশ্যই সবাই জোড়া হতে, সেটা দেশের স্বার্থ, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি সব কিছুতে বাংলাদেশকে আমাদের গুরুত্ব দিতে হবে। ট্রাম্প যেমন বলেছে
আমেরিকা ফার্স্ট, আমাদের সবার হৃদয়ে থাকতে হবে বাংলাদেশ ফার্স্ট। কিন্তু এটা করতে যে জন্য আমরা অতি আবেগে যে এমন কিছু না করে ফেলি যার ফলে আমাদের যারা শত্রু, আমরা শত্রু শব্দটা না বলে আমি বলবো প্রতিদ্বন্দ্বী। ব্যবসা বাণিজ্যের শত্রু থাকা খুব স্বাভাবিক, প্রতিদ্বন্দ্বী থাকা খুবই স্বাভাবিক। এটা আপনি জানেন, আপনি মুদির দোকানে ব্যবসা করুন অথবা বড় ব্যবসা করুন, আপনি জানেন যে আপনার প্রতিদ্বন্দ্বীরা সবসময় আপনাকে তারা লেগস পুল ডাউন করতে চায়, আপনার পিছন থেকে তারা আপনার বদনাম করতে চায়। তো আমাদেরকেও তো এই বদনামগুলো করবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের বুঝতে হবে যে মেড ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের এক্সপোর্ট বা ইম্পোর্টে বা ইনভেস্টমেন্টে, দেখুন আমাদের ইনভেস্টমেন্ট সিনারিও ভালো না, আমরা বিনিয়োগ যেভাবে আশা করছি সেভাবে একদমই হচ্ছে না। তো এই সমস্ত দিক চিন্তা করে আমরা জোরালোভাবে বিজনেস মিলের পক্ষ থেকে আমরা জোরালোভাবে দাবি করতে চাই যে আপনি আমি আমরা আমাদের যে পজিশনেই থাকি না কেন সেই পজিশনটা অবশ্যই দেশের স্বার্থে আসতে হবে এবং দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির বর্তমান এবং ভবিষ্যৎকে মাথায় রেখে আমরা যেন সিদ্ধান্ত নিতে পারি, সেই ব্যাপারে আমরা সবাই আরও বেশি